আসিফ এবং সার্জিস এই দুজন কিন্তু আমাকে এসে পিছন থেকে কিন্তু আমার স্লোগানটা সেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল। রাজাকার বলেছে যেভাবে ঠাট্টা বিদ্রুপ করলো, সেটি দিনটি ছিল 14 জুলাই। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রতিবাদটা করতে যাবো আমি যখন শহীদ হবো তখন তো আর শেখ হাসিনা আমার কাছে মাননীয় থাকে না। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান অনুভূতির জুলাইয়ে। আমাদের সাথে আজকের অতিথি হিসেবে আছেন মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ ভাই, যিনি একজন জুলাই যোদ্ধা। শেখ হাসিনা ফ্যাসিস্টের যখন একটি সংবাদ সম্মেলনে যখন আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদেরকে নিয়ে যখন সে একটি বিরূপ মন্তব্য করলো, যে রাজাকার বলেছে যেভাবে ঠাট্টা বিদ্রুপ করলো, সেই পরিপ্রেক্ষিতে সেটি দিনটি ছিল 14 জুলাই, যে যখন সে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সে এরকম একটা কথা বলেছিল যে রাজাকার বলে একটা গালি, আমি বলতে পারি, যেহেতু আমরা রাজাকার শব্দটাকে আমরা একটা গালি হিসাবে জানি। তো এখন সেই জায়গা থেকে এবং পরবর্তীতে 14 জুলাই রাতে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকটি হল থেকে এবং মেয়েরা সহ সবাই এই রাজাকার শব্দের বিপরীতে তারা এসে তাদের উপস্থিতি জানান দিয়েছে এবং তারা সেদিন রাতেই মূলত তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন বিভিন্ন হল থেকে তারা বলছিল। এবং এই যে স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগানটা কিন্তু আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে থেকে কিন্তু সেদিন সেটি পুরো আন্দোলনের মধ্যে ছড়িয়ে পড়েছিল। এর পরবর্তীতে আমরা দেখলাম যে 15 জুলাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি নিকারজনক ঘটনা ঘটলো। শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ কর্তৃক এবং সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক শিক্ষার্থীদের উপর আক্রমণ চালানো হলো এবং সেখান থেকে আমাদের যে নারী শিক্ষার্থীরা ছিল তারাও কিন্তু রেহাই পায়নি এবং তাদেরকে কিন্তু খুবই মারাত্মকভাবে জখম করা হয়েছে এবং কোনো রকমের মানবিকতার দিকটা বিবেচনা না করে যেভাবে নারী শিক্ষার্থীদের উপর যেভাবে হায়নার মতো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, তার পরিপ্রেক্ষিতে সেই দিনের হামলার পরে আমরা 16 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু শহীদ মিনারে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। আরেকটি কথা বলে রাখি যে সেই দিন কিন্তু ছাত্রলীগের সাথে শিক্ষার্থীর সংঘর্ষ কিন্তু রাত অবধি চলছিল। এটি প্রথমে শুরু হয়েছিল বিজয় একাত্তর হল থেকে, তারপরে সেখান থেকে সেটি পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে শহীদুল্লাহ হল কেন্দ্রিক মানে সায়েন্স ফ্যাকাল্টির দিকে এরা আসলে ছড়িয়ে পড়ে। এর পরবর্তীতে এটি রাত পর্যন্ত কিন্তু চলছিল। তো আমরাও কিন্তু বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের কেন্দ্রীয় সংসদের নির্দেশনা আমরা কিন্তু সন্ধ্যাবেলায় আমরা সারাদিন তো ছিলামই, আবার সন্ধ্যাবেলা আমরা অলমোস্ট 200-300 নেতাকর্মী নিয়ে আমরা কিন্তু সেদিন আবার শিক্ষার্থীদের সন্ধ্যাবেলা থেকে আবার শিক্ষার্থীদের সাথে বার্ন ইউনিটে অবস্থান করছিলাম। তো পরবর্তীতে 16 জুলাই কিন্তু ওই দিনের হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করার কথা ছিল, সেটিও ছিল শহীদ মিনার থেকে। তো সেই বিক্ষোভ মিছিলের উদ্দেশ্যে আমরা যখন বার্ন ইউনিটের যে মোড়টা, শহীদুল্লাহর যে কোনায় যে বার্ন ইউনিটের যে মোড়টা, সেখানে যখন আমরা জড়ো হচ্ছিলাম তখন আমরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আমরা কিন্তু স্লোগানটা দিচ্ছিলাম যে শেখ হাসিনা বিরোধী স্লোগান দিচ্ছিলাম, সরকার বিরোধী স্লোগান দিচ্ছিলাম, কোটা আন্দোলনের পক্ষে স্লোগান দিচ্ছিলাম এবং সেই সাথে আমরা আমাদের যে তার আগের দিন যে স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানটাও কিন্তু আমরা দিচ্ছিলাম বারবার। তো এক পর্যায়ে আমরা দেখলাম যে যখন মিছিলটি মানে শহীদ মিনারে যখন জড়ো হওয়ার পরে মিছিলটি যখন বার্ন ইউনিটে জড়ো হওয়ার পর মিছিলটি যখন শহীদ মিনারের উদ্দেশ্যে যাবে, তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কিন্তু ঢাকা বিশ্বের সকল নেতাকর্মী কিন্তু ওই জায়গায় ছিল। তো আমরাই মূলত ওই স্লোগানটা ওই জায়গায় দিচ্ছিলাম। তো এর মধ্যে নাহিদ ছিল সেখানে আসিফ ছিল, সার্জিস ভাই ছিল আর হাসনাত ভাই ছিল। তো তারা 3 জন ওই জায়গায় ছিল এবং তারাও তখন অর্গানাইজ করছিল যে তারা আসলে কিভাবে মানে তারা আসলে ওই দিনকার তাদের যে কাজ মানে তাদের যে মিছিলটা তারা আসলে কই থেকে শুরু করবে, শহীদ মিনার থেকে কিভাবে শুরু করবে, তারা তাদের মতো করে প্ল্যানিং করছিল। তো ওই ঠিক সেই মুহূর্তে আমি কিন্তু ওই স্লোগানটা দিচ্ছিলাম যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলছে সেটা। তখন এই পিছন দিক থেকে প্রথমে আসিফ এবং সার্জিস এই দুজন কিন্তু আমাকে এসে পিছন থেকে ধরে বলছে যে তোমার এই স্লোগানটা আপাতত দেওয়া যাবে না, এখন দেওয়া যাবে না, হ্যাঁ, বা স্লোগানটা তুমি বন্ধ করো। মানে আমাকে মূলত স্লোগানটা বন্ধ করে দেওয়া তাদের উদ্দেশ্য ছিল।
তো তারা তখন স্লোগানটা বন্ধ করে দিয়ে, তো আমি পরে আর স্লোগানটা আমি আর দেইনি। কিন্তু সেদিন কিন্তু সকালবেলা থেকে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং অন্য অন্য জায়গার শিক্ষার্থীরা কিন্তু সকালবেলা কিন্তু এই স্লোগানটা দেওয়া শুরু করলো। তারাও কিন্তু বিভিন্ন জায়গায় নেমে কিন্তু স্লোগানটা দিচ্ছে, এবং সেদিনই কিন্তু আবু সাইদ এবং কি আপনার ওয়াসিম 16 তারিখে কিন্তু তারা 16 তারিখ দুজনই মারা যায়। তো এমন একটা মুহূর্তে কিন্তু তখন কিন্তু আর মানে শেখ হাসিনাকে তারা যেভাবে সমীহ করে মাননীয় মাননীয় বলতে বলতে যেভাবে তারা পুরো আন্দোলনটা চালিয়ে নিচ্ছে, তখন কিন্তু সেই জায়গায় কিন্তু আর শেখ হাসিনা মাননীয় থাকে না আসলে। কারণ আমি এখানে আমার অধিকার চাইতে গেলাম, আমি এখানে আমার প্রতি যে একটা বৈষম্য হচ্ছে এবং চাকরি ক্ষেত্রে যে একটা বৈষম্য তৈরি করার যে একটা মানে প্রক্রিয়া তারা তৈরি করছিল, সেটার বিরুদ্ধে আমি যখন আন্দোলন করতে যেয়ে আমি যখন শহীদ হব, বা আমি যখন আন্দোলন করতে যাই যে যখন সরকার দলের তৎকালীন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে সরকার দলের ছাত্র সংগঠনের দ্বারা নির্যাতিত হব, তো সেই জায়গা থেকে আমি যখন আমার প্রতিবাদটা করতে যাব, আমি যখন শহীদ হব, তখন তো আর শেখ হাসিনা আমার কাছে মাননীয় থাকে না, তখন তো সে আমার কাছে স্বৈরাচারী থাকে। তো আমি তো তাকে স্বৈরাচার বলে সম্বোধন করবো। আর আমরা যেহেতু বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী, আমরা কিন্তু শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে অভ্যস্ত, আমরা কখনো তাকে মাননীয় বলে অভ্যস্ত না। তো সেই জায়গা থেকে আমি সেদিন স্লোগানটা দিচ্ছিলাম, পরবর্তীতে আমার স্লোগানটা সেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে আমরা কিন্তু এরপরে মানে 10 মিনিট পরে মনে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল নেতাকর্মী সহ ওইখানে যারা অন্যান্য শিক্ষার্থী যারা ছিল সবাইকে নিয়ে কিন্তু আমরা পরবর্তী শহীদ মিনারের দিকে যাই। এবং যাওয়ার পরে সেদিন শহীদ মিনারে কিন্তু হিউজ মানুষের লোক সমাগম হয়েছে, এবং ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এসে সেদিন কিন্তু এখানে জড়ো হয়েছিল। কিন্তু পরবর্তী আমরা দেখলাম যে সমন্বয়কদের আসলে সমন্বয়হীনতার কারণে তারা সেদিন মিছিলটি করতে পারে নাই, এবং তারা বারবার তারা মিছিল করবে কি করবে না, তাদের রুট কি হবে, তারা কোন দিক থেকে মিছিল শুরু করে। কারণ ছাত্রলীগ কিন্তু তখনও ক্যাম্পাসটা তাদের দখলে নিয়ে রাখছিল। তারা কিন্তু টিএসসিতে অবস্থান করছে, তারা বিসিতে অবস্থান করছে, তারা খন্ড খন্ডভাবে তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কিন্তু তারা অবস্থান করছিল। সেই জায়গা থেকে তারা সেদিন তাদের ডাইনামিক যে নেতৃত্ব সেটা তারা দেখাতে পারেনি, এবং তারা লাস্ট পর্যন্ত কিন্তু মিছিলটা হয়নি। পরবর্তীতে যারা ছিল তারা নিজ উদ্যোগে তারা একটা মিছিল করে তারা তাদের মতো সেই দিনের মতো কর্মসূচি সেখানে শেষ হয়ে যায়। এর পরবর্তীতে তো আসলে 17 জুলাই ঘটে। 17 জুলাই একটা কফিন মিছিল ছিল এবং গায়েবানার জানাজা ছিল। পরবর্তীতে সেই দিনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর কিন্তু পুলিশ কিন্তু ব্যাপকভাবে চড়াও হয়েছিল, এবং তাদের উপর টিয়ার শেল থেকে শুরু করে সাউন্ড গ্রেনেড, গুলি সবকিছুই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেদিন চলছে। তো সেদিনও কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই নির্বিকার ছিল, এবং তারা বলছিল যে এই পরিস্থিতি আমার হাতের নাগালের বাইরে। এ হচ্ছে গিয়ে কথা আর কি। এবং কফিন মিছিলে আরেকটা বিষয় হচ্ছে, কফিন মিছিল কিন্তু কফিনগুলো কিন্তু আনতে দেয়নি পুলিশ, কিন্তু কফিনগুলো আমাদের তরুণ গেটের সামনে কিন্তু তারা কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু কফিনগুলো আটকে, পরবর্তীতে আমরা মিছিল নিয়ে কিন্তু ওই কফিনগুলো কিন্তু পুলিশ থেকে নিয়ে আসছিলাম। কফিন মিছিলটা আসলে কবে হয়েছিল? কফিন মিছিলটা 16 জুলাই পরের দিন, 17 জুলাই হয়েছিল। আচ্ছা, 17 জুলাই যে বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটেছিল, ছাত্রলীগের অতর্কিত হামলা, ওই সময়ের বিষয়গুলো আসলে জানতে চাই। 15 জুলাইতে বেসিক্যালি যেটা হয়েছে যে 14 জুলাই তো আমরা রাতের বেলা একটা প্রতিবাদ করলাম। ওই দিনও কিন্তু ছাত্রলীগ কিন্তু মারমুখী ছিল। তারা কিন্তু সেদিনও তারা শাহবাগ মোড়ে তাদের ব্যাপক সমাগম তাদের নেতাকর্মীদেরকে ব্যাপকভাবে নিয়ে আসছিল, এবং তাদেরকে সশস্ত্রভাবে তাদেরকে শাহবাগ মোড়, তারপরে আপনার ইন্টারকন্টিনেন্টালের মোড় এবং হেয়ার রোড সব জায়গায় কিন্তু তাদের নেতাকর্মী দিয়ে কিন্তু তারা মানে মোটামুটি সেই জায়গাগুলোতে তাদের অবস্থান কিন্তু ছিল। তো আমরা সেদিন তাদের অবস্থানের বিপরীতে কিন্তু আমরা আমাদের সত্য যে জানান যে শেখ হাসিনার মানে বিদ্রুপ মন্তব্যের প্রতিবাদে আমরা কিন্তু সেদিন আমাদের একটা মানে প্রতিবাদ কিন্তু আমরা সেদিন জানিয়েছিলাম। পরের দিন সকালবেলা 12টায় সম্ভবত ওই দিনের বিক্ষোভ মিছিলটা বা বিক্ষোভ সমাবেশটা ছিল। তো প্রতিদিনকার মতো প্রতিদিন কিন্তু আমার জুলাই আন্দোলনের শুরু থেকে প্রত্যেক দিন কিন্তু একটা প্রোগ্রাম শুরু হওয়ার আগে হল পাড়ায় যে শিক্ষার্থীদের বিভিন্ন হলে যে শিক্ষার্থীদের ডেকে আনার কিন্তু কর্মসূচি কিন্তু প্রত্যেক দিনই ছিল। তো সেদিনও একইভাবে সেদিন একটু উপস্থিতি কম ছিল, কারণ কি যে ওই দিন শিক্ষার্থীরা তো রাতের বেলা একটা প্রোটেস্ট করছে, আবার সকালবেলা আবার একটা ফুটবল ম্যাচ ছিল, সম্ভবত আর্জেন্টিনার সাথে অন্য কারো একটা ম্যাচ ছিল, যার কারণে আমার ধারণা শিক্ষার্থীরা ওই যে খেলা দেখে ঘুমিয়ে পড়ছিল। পরে আর ওই দিন আস্তে আস্তে শিক্ষার্থীদের সমাগম হতে হতে মোটামুটি 1টা-1.5টা বেজে যায়। তো আমরাও ওই দিক থেকে হলপাড়ায় বিভিন্ন হলে যে আমরা কিন্তু শিক্ষার্থীদেরকে আহ্বান করছিলাম যে আপনারা আজকের প্রোগ্রামে
সফলভাবে অংশগ্রহণ করার জন্য আসুন। তো সেখান থেকে আমরা যখন প্রথমে আমরা জিয়া হলে ঢুকি, জিয়া হল থেকে আমরা মুজিব হলে যাই, মুজিব হল থেকে স্লোগান দিয়ে আমরা যখন ৭১ হলে যাই, তখন ৭১ হলের উপর থেকে আমাদেরকে ইট মারা, তারপরে জুতা মারা, তারপরে হচ্ছে মদের বোতল মারা, এই জিনিসগুলো কিন্তু তখন কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু বিভিন্নভাবে আমাদের উপর কিন্তু নিক্ষেপ করছিল। তখনই মূলত আসলে মানে এই ঘটনার কিন্তু সূত্রপাত, এবং তখনই ওই সংঘর্ষটার সূত্রপাত কিন্তু তখন থেকেই, যে যখন মানে ছাত্রলীগ বিনা উস্কানিতে এবং বিনা কোনো রকম উস্কানি কিন্তু সেদিন ছিল না আমাদের মধ্যে, আমাদের থেকে কোনো রকমের কোনো না আমরা কাউকে ঢিল মারছি না কোনো কিছু, আমরা জাস্ট আমাদের প্রতিদিনের মতো আমরা সেই জায়গায় যে আমরা শিক্ষার্থীদের আহ্বান করছিলাম যে আপনারা আমাদের সাথে আসেন, আমাদের আন্দোলনে শরিক হন। তো সেই জায়গা থেকে তারা সেদিন কিন্তু অতর্কিতভাবে তারা কিন্তু আমাদের উপর হামলা চালায়। এর পরবর্তীতেই মূলত 15 জুলাইটা ঘটে, এবং পরবর্তীতে এই পুরা সংঘর্ষটা পুরা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এবং সেদিন আমি হচ্ছে যখন সংঘর্ষটা শুরু হয়, তখন যখন আমরা বিজয় একাত্তরের শিক্ষার্থী ছাত্রলীগের নেতা কর্মীদের যখন তাদের মানে আক্রমণের পরিপ্রেক্ষিতে যখন তাদেরকে আমরা পাল্টা আক্রমণ করে যখন হলে ঢুকিয়ে দেই, মানে হলের মধ্যে হলের ভিতরে তাদেরকে পাঠিয়ে দেই, তখন কিন্তু পরবর্তীতে পরক্ষণে জসিমউদ্দিন হল থেকে একটা গ্রুপ এসে কিন্তু আমাদের উপর চড়াও হয়। তো আমি হচ্ছে গিয়ে হলপাড়ার মাঠটা পার হয়ে জসিমউদ্দিন হলের একটা দোকানে যে আশ্রয় নিই, আমি সেখানে অলমোস্ট 2 ঘন্টা অবরুদ্ধ ছিলাম। এবং যেহেতু আমি ছাত্রদল করি, আমাকে ক্যাম্পাসে সবাই চিনতো, এবং যারা ছাত্রলীগ করে তারাও আমাকে চিনতো। তো সেহেতু আমার কিন্তু সেদিন কিন্তু আমার লাইফের কিন্তু খুব বিগ থ্রেট ছিল, যে আমি কোনোভাবে যদি তারা যদি আমাকে যদি ক্যাচ করতে পারতো, বা কোনোভাবে তারা যদি আমাকে দেখতে পারতো, তাহলে কিন্তু আমার সেদিন অবস্থা কিন্তু খুব খারাপ হতো। ভাইয়া সম্পূরক একটা প্রশ্ন চাই, এই যে এই পুরো জার্নিটায় ছাত্র দলের ছেলেমেয়েরা কি হলে থাকার সেই সুযোগটা পেয়েছিল কিনা? না, আপনারা জানেন যে ফ্যাসিস্ট আমলে আসলে ছাত্রদল পরিচয়ে কেউ কিন্তু ক্যাম্পাসে হলে অবস্থান করতে পারেনি। হল তো দূরের কথা, আমাদের শিক্ষার্থীরা কিন্তু মানে পরীক্ষা ক্লাস এগুলোতেও অনেক সময় তাদের বেগ পেতে হয়েছে, তাদেরকে প্রশাসনের সহায়তা নিতে হয়েছে, তাদেরকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যে তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। তো যেহেতু ক্যাম্পাস ছাত্রলীগ একচ্ছত্রভাবে তাদের নিয়ন্ত্রণে ছিল, এবং যে ক্যাম্পাসে ছাত্রলীগ তাদের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য শুধুমাত্র একক সংগঠন হিসাবে তারা নিজেরাই নিজেদের অবস্থানকে শক্তিশালী করার জন্য তারা হলগুলো কিন্তু দখল করে রেখেছিল। তো তখন প্রশাসনও আসলে তাদের মানে কি বলবো এটাকে, যে তাদের সাথে একসাথে হয়ে আসলে এই কাজগুলো করতো। তো আমাদের আসলে বাংলা জাতীয় ছাত্র দলের কোনো স্তরের নেতাকর্মী কিন্তু হলে থাকতে পারেনি, এবং কোনোভাবেই তাদের হলে থাকাটা সম্ভব হয়নি। ছাত্রদল পরিচয় জানলেই তো যে একটা অত্যাচারের যে একটা মানে অবর্ণনীয় যে একটা অত্যাচার যে খরক নেমে আসতো, এটাই তো মানে এইসব কারণে আমরা আসলে আমাদের থাকার কোনো রকমের কোনো সুযোগ হয়নি। এ তো গেল ফ্যাসিস্ট আমলের কথা, এখনকার সময় আপনারা হলে কতটুকু নিরাপদ? আচ্ছা, এখন যেহেতু শেখ হাসিনা নেই এবং ফ্যাসিস্ট আমলটি এখন নেই, এখন যেহেতু একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু আমরা একটি সম্প্রীতি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, কিন্তু এর আসলে সম্প্রীতি আসলে কতটুকু বজায় আছে সেটি আমি সন্দিহান। তো আমাদের এখনো কিন্তু আমাদের ক্যাম্পাসের হলগুলোতে থাকতে কিন্তু আমাদের এখনো বেগ পেতে হয়। আমাদেরকে এখনো বিভিন্ন নিয়মের বেড়াজালে আটকে আমাদেরকে কিন্তু ক্যাম্পাসে হলগুলোতে অবস্থান করার মানে হলগুলোতে থাকার যে প্রক্রিয়া সেটি কিন্তু বিলম্বিত করার চেষ্টা করে প্রশাসন, এবং তাদের থেকে বারবার আমাদেরকে বিভিন্ন রকমের নিয়মে ফিরিস্তি দিয়ে তারা কিন্তু আমাদের রাখতে চায়। কিন্তু অন্য ক্ষেত্রে আমরা অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের আমরা দেখি যে তারা কিন্তু আওয়ামী লীগ আমলও যেভাবে হলে ছিল, এখনো কিন্তু তারা আওয়ামী লীগ আমলে ছাত্রলীগ হয়ে হলে ছিল, এখন তারা আবার বিপ্লবী সেজে আবার হলে আছে। তো তাদের সাথে আমাদের আসলে এই জায়গাটাতেই ফারাক, যে আমরা 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে আমরা হলে থাকতে পারিনি, তারা তখনও ছিল এবং এখনো আছে। এখনো প্রশাসন তাদের দ্বারা নিয়ন্ত্রিত, এবং তাদের দ্বারা প্রশাসন ডিরেক্টলি তাদের দ্বারাই প্রশাসন আসলে এখন তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে। তার প্রশাসন ছাত্রদলের কোনো নেতাকর্মী হলে উঠবে শুনলে প্রশাসনের কেমন যেন একটা মানে নাড়াচাড়া দিয়ে উঠে। তো আমাদেরকে আমরা এখনো হলে স্মুথলি আমরা উঠতে পারি না, এবং আমাদের থাকতে এখনো সমস্যা বেগ পেতে হয়। খুবই কষ্ট না, তা তো অবশ্যই। আমাদের সামনের বাংলাদেশের কথা আমরা বলি,
আমরা সম্প্রীতির বাংলাদেশের কথা বলি, আমরা বলি যে বাংলাদেশ আমাদের সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন, এবং সকল দেশের রানী যে আমার জন্মভূমি এই বাংলাদেশ। কিন্তু কোথাও যে সেখানে বেগ পেতে হয়, কোথাও যে থমকে দাঁড়াতে হয়। দর্শক, আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। সাইফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদেরকে আমাদের ধন্যবাদ, সময়- জনকণ্ঠ টিমকে ধন্যবাদ যে আমাকে এখানে আজকে ইনভাইট করার জন্য। সবাইকে ধন্যবাদ।